আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি সম্পূর্ণ থিওরিক্যাল একটি অধ্যায়। আজকে আমরা শিখব ব্যাংক কাকে বলে, ব্যাংক সৃষ্টির কারণ কি, ব্যাংক সৃষ্টির ইতিহাস, আধুনিক ব্যাংকের পূর্বসূরি এবং ব্যাংকের উদ্দেশ্যাবলী। তো তোমরা যদি মনোযোগ দাও তাহলে তুমি সহজেই এই চ্যাপ্টার থেকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো ফার্স্টে দেখি ব্যাংক কাকে বলা হয়। ফার্স্টে ব্যাংক সৃষ্টি বা ব্যাংক শব্দটি আসছে কোথায় থেকে এটা জানতে হবে। বেসিক্যালি ব্যাংক শব্দটি এসেছে এই ব্যাংকো থেকে বা ব্যাংকি থেকে, BANK এই ব্যাংকি অথবা BANCO ব্যাংকো। এই শব্দ দুটি, এটি জার্মানি শব্দ আর এটি হলো চায়না শব্দ বা ইতালিয়ান শব্দ। এই দুইটা শব্দ থেকে আসছে। এই দুইটি শব্দের অর্থ হলো নদীর কিনারা, অথবা ব্যাংকের আরও অনেকগুলো অর্থ আছে, যেমন লম্বা টুল হয়ে থাকে, অনেকেই ভাবে লম্বা টুল। তারপরে হলো জলাশয়কে ব্যাংক বলা হয়ে থাকে, অনেকভাবে ব্যাংক শব্দটিকে আমাদের এসেছে। সো আমরা ব্যাংকের শাব্দিক শব্দের অর্থ হলো এভাবে। আর পারিভাষিক শব্দ হলো ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যারা জনগণের কাছ থেকে স্বল্প সুদের হারে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অধিক সুদের হারে বিনিয়োগ করে, তাছাড়াও এবং অন্য কার্যক্রমগুলো পরিচালনা করে, তাদেরকে ব্যাংক বলা হয়ে থাকে। সো আমরা সহজেই ব্যাংক শব্দটি বা ব্যাংকের সংজ্ঞাটি বুঝতে পারলাম। এখন আমরা শিখব ব্যাংক সৃষ্টির কারণ, মূলত ব্যাংক কেন সৃষ্টি হয়েছে। জাস্ট আমি দুইটা কারণ বলি, স্পেসিফিক দুইটা কারণ আমাদের সাধারণত খালিকুজ্জামান বইতে আলোচনাটা আছে যে ব্যাংক আমরা জানি মুদ্রা সৃষ্টির পরে ব্যাংক সৃষ্টি হয়েছে। এখন ব্যাংক সৃষ্টি হওয়ার পরে মানুষের দুই ধরনের মানুষ আছে আমাদের। এক ধরনের মানুষ হলো যাদের অর্থের প্রাচুর্য অনেক বেশি, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের অর্থের অনেক ঘাটতি আছে। এই দুইটার মাঝে কিন্তু আমাদের ব্যাংক অবস্থিত। অর্থাৎ আমরা যদি মনে করি মিস্টার এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, আর মাঝে হলো কি আমাদের ব্যাংক। এখন ব্যাংক আছে আমাদের মাঝে। এখন দুই ধরনের ব্যক্তি বলছিলাম, একজন হলো যাদের অনেক অর্থ আছে, এই সমস্ত ব্যক্তিদের অর্থের নিরাপত্তার দরকার। তাহলে এক ধরনের ব্যক্তি আছে যাদের অর্থের নিরাপত্তার দরকার, কারণ মনে করি মিস্টার এর কাছে যদি 10 কোটি টাকা থাকে, তার হাতে টাকা থাকলে তার হাতে টাকা ছিনতাই হতে পারে, ডাকাতি হতে পারে, অথবা তার আত্মীয় স্বজন নিয়ে যেতে পারে, যার কারণে সে নিরাপত্তাহীনতায় ভোগে, তার টাকার নিরাপত্তাহীনতা, যার কারণে সে চাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে টাকা রাখার জন্য। আরেক ধরনের ব্যক্তি আছে যার অর্থের ক্রাইসিস আছে, যার কারণে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন তার দৈনন্দিন খরচ এগুলো মেটাতে পারতেছে না বা দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারছে না, তার অর্থের দরকার। তো একজন ব্যক্তির অর্থ নিরাপত্তার দরকার, অপর ব্যক্তির অর্থের ঘাটতি আছে, অর্থের প্রয়োজন। এই দুইটাকে মেকআপ করে থেকে ব্যাংক একত্রে কিভাবে। এই ব্যক্তি সাধারণত তার অর্থটা এখানে জমা রাখে অর্থের নিরাপত্তার জন্য, আর এই ব্যক্তি নির্দিষ্ট সুদের হারে তার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করে পরিচালিত স্বাবলম্বী হচ্ছে। এতে করে দুটি পক্ষ স্বার্থ রক্ষা আছে, এ নির্দিষ্ট হারে সুদ পাবে, আবার বিও কি করবে, ব্যবসা করে সে স্বাবলম্বী হবে। এই দুইজন ব্যক্তির চাহিদা মেটানোর জন্য বা দুইজন ব্যক্তির প্রয়োজন মেটানোর জন্য ব্যাংক সৃষ্টি হয়েছে। আর এই দুজন ব্যক্তিকে সেবা দানের মাধ্যমে ব্যাংক কিন্তু একটি নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাংক কেন সৃষ্টি হয়েছে। ব্যাংক এই কারণে সৃষ্টি হয়েছে যে অর্থের নিরাপত্তা এবং অর্থের সংকট মেটানোর জন্যই ব্যাংক সৃষ্টি হয়েছে। তাছাড়া আমরা জানি একটি মুদ্রা প্রচলন হয়েছিল ব্যাংক সৃষ্টির আগে। মুদ্রাটা জড় অবস্থা অর্থাৎ পড়ে থাকতো, এটা রানিং ছিল না। একটি দেশের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যেত যদি ব্যাংক না থাকতো। ব্যাংক কী করছে, অর্থনীতির চাকাকে, আর্থিক অবস্থাকে, একটি দেশের অর্থনৈতিক পরিধিকে আস্তে আস্তে বিস্তৃতি করেছে ব্যাংক। 3 নম্বর হলো ব্যাংক সৃষ্টির কারণ, অর্থাৎ ব্যাংক কেন সৃষ্টি হয়েছিল আমাদের সেই সম্পর্কে হয়তোবা কিছুটা ধারণা থাকা দরকার। ব্যাংক সৃষ্টি সম্বন্ধে কারণ আমি বলেছি। এখন ব্যাংক সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমি জাস্ট কিছু বলবো, অর্থাৎ ক্রমবিকাশ, কোন সময় থেকে কিভাবে ব্যাংক সৃষ্টি হয়ে আসছে। 1 নম্বর ছিল মুদ্রার প্রচলন ও ব্যাংক। আমরা জানি মুদ্রা প্রচলন হওয়ার পরে কি আমাদের ব্যাংক সৃষ্টি হয়েছিল। 2 নম্বর হলো যেটা এখন বিভিন্ন সভ্যতার মাধ্যমে এই ব্যাংকের প্রচলনটা চলে আসছে। 1 নম্বর ছিল সিন্ধু সভ্যতা।
এই সিন্ধু সভ্যতার ক্ষেত্রে খ্রিস্টপূর্ব 5000 হতে 2000 অব্দ পর্যন্ত এই অঞ্চলে মুদ্রার প্রচলন ছিল, অর্থাৎ এই সিন্ধু সভ্যতায় মুদ্রার প্রচলন ছিল। এই সময় মানুষ কি করতেন? জামানত রাখতেন, বন্ধক নিতেন, ঋণ বা সুদের প্রচলনের প্রমাণ দেখা গিয়েছিল। 2 নম্বর ছিল পরবর্তীতে ছিল গ্রিক সভ্যতা। গ্রিক আমরা জানি সাধারণত খ্রিস্টপূর্ব 400 থেকে 300 অব্দে উপাসনালয় ব্যাংক প্রচলন ছিলেন তখন। আর চায়না সভ্যতার ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যাংক শব্দটি চায়না শব্দ থেকে সাধারণত আসার কথা। চায়নাতে সর্বপ্রথম যেমন শানসি ব্যাংক নামে একটি ব্যাংক প্রচলন হয়, এটা খ্রিস্টপূর্ব 600 অব্দিতে। তো এইভাবে জাস্ট ব্যাংক প্রচলনগুলোর বিভিন্ন, যেমন মিশরীয় সভ্যতা, মুসলিম সভ্যতার মাধ্যমে আস্তে আস্তে আধুনিক সভ্যতায় কি ব্যাংকের রীতিগুলো চলে আসছে। তারপরে জাস্ট আমি কয়েকটা সভ্যতা বলতে পারি, যেমন প্রাচীন যুগের ক্ষেত্রে শানসি ব্যাংক আসছে 500 অব্দে। তারপরে মধ্যযুগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন ব্যাংক অফ ভেনিস সৃষ্টি হয়েছিল 1157 খ্রিস্টাব্দে, ব্যাংক অফ বার্সেলোনা 1401 খ্রিস্টাব্দে, ব্যাংক অফ জেনোয়া সৃষ্টি হয়েছিল 1407 খ্রিস্টাব্দে। আধুনিক যুগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাংক অফ সুইডেন, যেটা 1656 সালে, এবং ব্যাংক অফ ইংল্যান্ড 1694 সালে প্রতিষ্ঠিত হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা জানি সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল সর্বপ্রথম ব্যাংক অফ ইংল্যান্ড নামে একটি ব্যাংক, যেটা ইংল্যান্ডে, আর এটি আত্মপ্রকাশ ঘটেছিল 1694 সালে। সো আমরা এই কথাটা মনে রাখলে সহজে একটি প্রশ্ন অ্যান্সার করতে পারবো। তাছাড়াও যেমন হিন্দুস্তান ব্যাংক 1770 খ্রিস্টাব্দে আমাদের সর্বপ্রথম যাত্রা শুরু করেন। এটি হলো ব্যাংকের একটি ইতিহাস। এখন আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা, মানে অর্থাৎ আমরা যে ব্যাংক পরিচালনা করতেছি, অর্থাৎ ব্যাংকের যে কার্যক্রম পরিচালনা করতেছি, এটা সর্বপ্রথম কার্যক্রম কারা শুরু করেছিল, কিভাবে শুরু করেছিল, আমরা সেই সম্পর্কে কিছুটা ধারণা নেব। সর্বপ্রথম আমি ধরতে পারি স্বর্ণকারকে, অর্থাৎ প্রাচীনকালে আগের কালের মানুষ সাধারণত স্বর্ণকার যারা, তারা বিভিন্ন স্বর্ণের ব্যবসা বা স্বর্ণের উৎপাদন, স্বর্ণ তৈরি এগুলো করতেন। আর তাদের কাছে স্বাভাবিক টাকার পরিমাণ, আমদানি রপ্তানি বা লেনদেন ছিল অনেক বেশি, সবাই তাদেরকে বিশ্বাস করত, যার কারণে যে কোনো ব্যক্তি তাদের কাছে জমা রাখতো টাকা এবং অনেকে ধার নিত। এইভাবে ব্যাংকিং কার্যক্রম কিছুটা পরিচালনা হয়েছিল। তারপরে ছিল মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী অনেক ইম্পর্টেন্ট ছিলেন। ইউরোপে সাধারণত এই মহাজন শ্রেণীর লোকজনকে সাইলক, বেস্কিম, পেরুজ্জি, মিনসারি, পিট্রি ইত্যাদি নামে তাদেরকে পরিচিত ছিল। তারা বিভিন্ন ধরনের বন্ধকি ঋণ, অর্থাৎ যে তাদের কাছে অনেকে অনেক কিছু বন্ধক রেখে ঋণ নিতেন, আবার অনেকে ঋণ দিতেন। এইভাবে যার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। পরবর্তীতে ইহুদিদের মধ্যে, যেমন আধুনিক ব্যাংক বা ব্যবসা শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি ব্যাংকের কার্যক্রম দরকার পড়েছিল, কারণ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় লেনদেন করতে গিয়ে বা এই অর্থের পরিচালনা করতে গিয়ে এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা ছিল, যেগুলোর কারণে ব্যাংকিং সৃষ্টি হওয়ার তার অন্যতম একটা কারণ ধরা হয়ে থাকে। এখন আমরা শিখবো ইনশাল্লাহ ব্যাংকের উদ্দেশ্য বলি। ব্যাংকের অনেকগুলো উদ্দেশ্য বলে আছে, যেমন যদি আমি বলতে চাই মুনাফা অর্জন করা, নোট ও মুদ্রার প্রচলন করা, ঋণ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা, সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা রক্ষা করা, নিরাপত্তা প্রদান, কর্মসংস্থানের সৃষ্টি করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, পরামর্শ দান করা, কৃষি খাতে ঋণ দান করা, আরও অন্য অনেক কাজ আছে, যেমন মুদ্রার মান নিয়ন্ত্রণ করা, একটি দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা। এরকম জাস্ট অনেকগুলো উপাদান আছে। তারপরে কয়েকটি কথা বলি। 1 নম্বর মুনাফা অর্জন। আমাদের এই ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, এরা জনগণের কাছ থেকে স্বল্প সুদে ঋণ নেয়, আবার জনগণকে অধিক সুদের হারে ঋণ দেয়। এইভাবে মূলত তারা মুনাফা অর্জন করে। তাছাড়াও একটি ব্যাংক যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে দেয়, যেমন আইসিবি ব্যাংক অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, এরা বিনিয়োগ করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে। পরে বিডিবিএল ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, দেশের ডেভেলপার ক্ষেত্রে বিনিয়োগ করে তারা মুনাফা অর্জন করে। এইভাবে বিভিন্ন উৎসে বিনিয়োগ করে তারা মুনাফা অর্জন করে থাকে। সো আমি আশা করি তুমি মুনাফা অর্জন করে কীভাবে এটা বুঝতে পারছো। তাছাড়া আরেকটা উদাহরণ দিই, যদি মনে করো একটি ব্যাংক জনগণের কাছ থেকে 5% হারে সুদে ঋণ নিছে,
তিন ধরনের ঋণ আছে, যেমন চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবের মাধ্যমে। এ 5% সুদ রাখে বা সুদ দিবে জনগণকে, সে নিয়ে কি করছে 10% হারে বিনিয়োগ করছে অথবা 15%। তাহলে সে 10% হারে মুনাফা অর্জন করার পরে সে কাস্টমারকে 5% বুঝিয়ে দেওয়ার পরে তার থাকবে কত পার্সেন্ট? 5%। এটা হলো ব্যাংকের মুনাফা। 2 নম্বর, নোট ও মুদ্রার প্রচলন। এটি সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা প্রচলন করে থাকে। কারণ হলো একটি দেশের মুদ্রাস্ফীতি অথবা মুদ্রা সংকোচন, এই কোনোটাই দেশের জন্য মঙ্গলকর নয়। এই দুইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই একটি ব্যাংক মুদ্রা প্রচলন করে থাকে। প্রয়োজনে তারা মুদ্রাকে সংরক্ষণ করে রাখে, প্রয়োজনে মুদ্রা দেশের ঘাটতি সৃষ্টি হলে মুদ্রা প্রচলন করেও থাকে। 3 নম্বর যাই আমরা সঞ্চয়ের প্রবণতা। এখন এই সঞ্চয় সিস্টেমটাকে আমরা জানি মানুষ সাধারণত ভোগে বিশ্বাসী, বর্তমান কালকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যার কারণে কারো কাছে যদি কোনো অর্থের আগমন থাকে তো সে চেষ্টা করে যেভাবে হোক সেই অর্থটাকে ভোগ করে ফেলতে। কিন্তু ব্যাংক কী করে মানুষকে ভবিষ্যতে ভালো বা ভবিষ্যতের উজ্জ্বল কোনো কিছু দেখিয়ে, ভবিষ্যতের কোনো ফিউচারের কোনো কথা বলে স্মরণ করিয়ে তারপরে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই টাকাটা সে কাজে লাগাচ্ছে না সেই টাকাটা এনে সঞ্চয় সৃষ্টি করে থাকে। এতে করে কোনো ব্যক্তির ভবিষ্যতের যে কোনো ভালো একটা প্রকল্প বা তার কাছে একটা ভালো অ্যামাউন্ট একটা টাকা আসবে, সে ভালো কিছু কাজ করতে পারবে। তারপরে ছিল দেশে কর্মসংস্থান সৃষ্টি, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে অনেক ব্যক্তি ব্যাংকে কাজ করে থাকে। তাছাড়া বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যাংক অর্থায়ন করে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিরা কাজ করে এবং তাদের কর্মসংস্থান হয়ে থাকে। দেশে অর্থনৈতিক উন্নয়ন, পরবর্তীতে টপিকটা হলো দেশের অর্থনীতি। একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে। কিভাবে? একটা হলো যেটা জনগণের যে পড়ে থাকা বা অলস পড়ে থাকা টাকাটা এটা কোনো কাজে লাগতো না। 1 নম্বর হলো যেটা সর্বপ্রথম ব্যাংক এই জনগণকে একটা সুদ দেয়, একটা নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে, সুদের বিনিময়ে অর্থ নেয়। এতে করে জনগণ কি একটা নির্দিষ্ট হারে সুদ পেল, এই সুদের টাকা সে বিনিয়োগ করে বা সে ব্যবহার করে নিজে চলতে পারতেছে, অর্থনীতিভাবে স্বাবলম্বী হচ্ছে। অপরদিকে ব্যাংক এই অর্থগুলো নিয়ে একটি বিশাল মূলধন তৈরি করে থাকে। এই মূলধনটা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে, যেখানে অধিক সুদের হার। আর ওই ইন্ডাস্ট্রিতে ম্যানেজার এবং তাদের পরিচালনা এবং বিভিন্ন কর্মচারী, শ্রমিক সবাই কাজ করে থাকে এবং কাজের বিনিময়ে তারা একটি নির্দিষ্ট অর্থ পেয়ে থাকে, যার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অবকাঠামোর ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে, পরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে ব্যাংক অর্থায়ন করে এবং দেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকে আমার লেকচারটি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্টস করবে। আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো।